গল্প অমৃত। জয় ঠাকুর, তিনিই গুরু, যিনি অন্ধকার থেকে আলোয় আসার পথ দেখান। শ্রী রামকৃষ্ণ প্রেমবিহারের পূজ্যপাদ আচার্য শ্রীমৎ স্বামী সম্বুদ্ধানন্দের প্রবচন চেনা যাচ্ছে না। রথ উপলক্ষে মেলা বসেছে। এই মেলায় হরেক রকম মাল আসে। গৃহস্থালির জিনিস থেকে চাষাবাদের জিনিস সব আসে। 7 দিন মেলা চলে। প্রায় 10-12 গ্রামের এই একটা মেলা। নানান রকমারি শহুরে খাবার, শিশুর খেলনা, গাছপালা, বীজ, সার সব পাওয়া যায়। মহারাজ কয়েকটি দা, খুরপি আর কোদাল কিনতে এসেছেন। দোকানিরা যে যার পসরা নিয়ে হেঁকে চলেছেন। নানান মনোহারী জিনিসের সে এক তাক লাগানো সম্ভার। কুমির, বিছে, টিকটিকি, আরশোলা, সাপ, পাখি কি নেই! রং বেরঙের চরকি খেলনা, হাওয়াই, বেলুন, আরো কত কি! মাঠের ভিতরের দিকে হাঁস, মুরগি, ছাগল এসবও আছে। দেখা হয়ে গেল সুরকিডাঙ্গার গগন দলুই, পিন্টু, তাদের পরিবার সবার সাথে। এদিক থেকে আবার আরতি, সুলতা, শুভা, কামিনী দাসী এরাও একদল এসেছে। গুরুবাড়ির সুবাদে সবাই সবার চেনা। সবাই পরস্পরকে আহ্লাদ করে নানা কথা বলতে লাগলো। সে এক চেঁচামেচি, হেস্তনেস্ত ব্যাপার। কোথা থেকে পরাণ কাকা, গৌরাঙ্গ কাকু, সুব্রত, রূপক, তারক, মলয় তাদের একটা দল এসে মিশল আমাদের দলটার কাছে। সবাই মহারাজকে কুশল বিনিময় করছে। কিন্তু মহারাজ যেন কতই অচেনা পরিবেশে আছেন। এমনভাবে জড়সড় হয়ে আছেন। মুখ খুলে কথাও বলছেন না। পরাণ কাকা বললেন, কি মহারাজ, আমাদের চিনতে পারলেন তো? মহারাজ আমতা আমতা করে বললেন, ঠাউর করার চেষ্টা করছি বটে, তবে সবটা ঠিক মনে পড়ছে না। পরাণ কাকা নিজেই স্বতঃপ্রণোদিতভাবে বললেন, মহারাজ, আমি আসলে তেমন প্যান্ট শার্ট পরি না। মেলা হচ্ছে, আনন্দ, হইচই, তাই ঘরের মানুষ বলল একটু সেজে গুছে যাও। অনেক দিনের অনেক মানুষ আসবে, দেখা হবে, কথা হবে, অনেক কুটুমদের সাথেও তো দেখা হতে পারে। সারা বৎসর তো বাইরে ধুতি, ঘরে লুঙ্গি, আজ না হয় একটু অন্যরকমই হলো, তাই এমন সেজেছি। তা মহারাজ, আমাকে এবার চিনতে পারছেন তো? মুকুল মাসি বললেন, ও মহারাজ, আমায় দেখুন, আমি মুকুল। হ্যাঁ, মুকুল। বুড়ো বয়সে আপনাদের কৃপায় স্বামী ঘর পেয়েছি। এবার চিনতে পারছেন তো মহারাজ? মহারাজ মৃদু মৃদু হাসছেন আর বলছেন, যেন খুব মাথা খাটাচ্ছি, একটু এগুচ্ছি তো 6 পা পেছোচ্ছি। সময় দাও বাপু, একটু একটু করে ঠিক বের করতে পারব। মহারাজ মোটেও এমন স্বল্প স্মৃতির মানুষ নন যে তাকে এত করে বুঝিয়ে বলতে হবে। অথচ সত্যি মহারাজ যা বলছেন তার মানে দাঁড়াচ্ছে তিনি কাউকেই মনে করতে পারছেন না। সাথে ছিলাম আমরা 10 ছেলে। আমরা আলোচনা করতে লাগলাম। এসবের পিছনে নিশ্চিত রহস্য আছে। রাস সুন্দরীর বয়স তা 63-64 হবে। তিনি মহারাজকে প্রণাম করে বললেন, ও বাবা, বলি আমার মেয়েটাকে একবার দেখো। মহারাজ হাসতে হাসতে বললেন, ও সুন্দরী দিদি, কার জন্য আর কার কন্যা দেখব বলো? না আছে ছেলে, না আছে ভাইপো, ভাগনা। মেয়ে দেখতে বলছো কেন বলো দেখি? রাস সুন্দরী বুড়ি বললেন, ও মা, তা বলে আমার কন্যাকে দেখবে না মহারাজ? গত মাসে বিয়ে দিয়েছি, কেমন সাজিয়ে গুছিয়ে দিয়েছি, একবার দেখো।
মহারাজ রাজসুন্দরীর মেয়েকে চিনতেন। খুব ময়লা গায়ের রং, তাই বিবাহ হচ্ছিল না। বয়স হয়ে যাচ্ছিল, বৃদ্ধা খুব চিন্তায় পড়েছিলেন। মহারাজ আশীর্বাদ করলেন। মেয়েটি লাজুক বরাবরই, কথা তেমন বলতো না। আজ আবার মহারাজকে বলে বসল, ও বাবা, আমার হয়ে গেল গো, তোমার গাঁ ছেড়ে চলে গেছি বহু দূরে। ওরা খুব ভালো, সবসময় নজর রাখে আমায়, সেজেছে কিনা, খেয়েছে কিনা সব। মহারাজ কেমন যেন হয়ে শুনছিলেন সব। মেয়েটি তার মায়ের সাথে এগিয়ে গেল। মহারাজ আপন মনেই বললেন, কি তাজ্জব, কিভাবে সব মেটে গেছে এরা। এমনও হয়। উৎসব, বাইরের সাজ তো সাজবে, তাই বলে ভিতরটাও পাল্টেছে মনে হচ্ছে। চেনার উপায় নেই। পরাণ কাকা দাঁড়িয়েছিলেন। তিনি বললেন, মহারাজ, আপনি আজ যেন কেমন অন্যমনস্ক, কই কোনোদিন তো এমন দেখি না। আপনি কি কিছু ভাবছেন? মহারাজ বললেন, হ্যাঁ বাবা, ভাবছি, বেশ গভীর করেই ভাবছি। তোমরা আমার কাছে যখন আসো তখন একরকম, যখন এমন মেলা, হাট, হোটেল, রেস্তোরাঁয় যাও তখন আর এক রকম, আবার বাইরে যখন বেড়াতে যাও তখন একরকম। তাহলে পরিষ্কার করে চিনব কি করে? বাইরের সাজেই শরীরটা কত পাল্টে যায়, আর তার সাথে যদি তোমাদের আচার আচরণ, রং ঢংও পাল্টে যায়, তবে কি বিপদ বলো দেখি। মনে হয় গোটা মানুষটাই অন্য কেউ। এই রাসদিদির মেয়েটার কথাই ধরো না কেন, ও তো কত লাজুক। এত বছরে কবার ওর গলা শুনেছি তা আঙুল গোনা, কিন্তু আজ যেন মেয়েটা কত বাচিক, কত ছটফটে। এই তোমাকেই ধরো না, তুমি সাবেক ধুতিতে আট পৌরে মানুষটা কেমন ছিলে, আজ স্যুট বুট ঘড়ি পরা সাহেব। হঠাৎ দেখা হলে তোমাকেই কি চিনতাম? কথা বলতে গিয়েও দেখলাম সেই পরাণ আর এই পরাণে ঢের ফারাক। সবাই যেন অন্তর বাহির সব সাজিয়ে নিয়েছে। হয় ওরা আমার সামনে যেভাবে থাকে ওটা সত্য, নয় এখন যা দেখছি এটা সত্য। আসলে দ্বৈত সত্তায় আমার বিশ্বাস কম। পরাণ কাকা, আরো কিছু মানুষ, আমরা সবাই চুপ করে মহারাজের কথাগুলো শুনছিলাম আর ভাবছিলাম। আমরা ঘরে এক, মাঠে এক, বাজারে এক, রাস্তায় ঘাটে গাড়িতে সর্বত্র আলাদা আলাদা, অফিসে কর্মস্থলে আলাদা। সত্যিই তো, এমন করে বহুরূপী হলে আমরা আসলে কোনটা? একা একা যখন থাকি তখনও তো একেবারেই আলাদা। তাহলে আমি কি করতে চাইছি? মানাতে মানাতে হারিয়ে ফেলছি না তো নিজেকে? কিসের জন্য এমন করছি? নানা ভাবনা মাথায় চাপ হয়ে ঘন মেঘের মতো আসতে লাগলো, আর বারবারই মনে হতে লাগলো আসল আমিটার কথা। মহারাজ বললেন, শোনো বাবু, তোমরা কি খেয়াল করেছ আমায় চিনতে তোমাদের কারোরই অসুবিধা হচ্ছে না? কারণ আমি একই আছি, বস্ত্রে, ভাষায়, পরিস্থিতিতে। আমার বাবু একদমই নিজেকে পাল্টাতে ইচ্ছা করে না। তোমরাও তাই অবলীলায় আমার কাছে এসে চিনতে পারো, কথা কইতে পারো, দাঁড়াতে পারো। আর তোমাদের বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দেখতে দেখতে আমার এই অভিজ্ঞতাই হয়েছে যে তোমরা বড্ড দ্রুত আলাদা হয়ে যাও। তাই পরিস্থিতির পরিবর্তনে বাক ও রোধ হয়ে আসে। এমন উৎসবে এসে আমার অভিজ্ঞতার ঝুলিটা আরো যেন ভর্তি হলো। মনে হচ্ছে
তোমরা কত না অভিনয় করতে শিখেছ, সে ভালো, কিন্তু আসল আর অভিনয় যেন গুলিয়ে ফেলো না বাবা। কোথায় কখন কি রকম অভিনয় তোমাদের বেশ মনেও থাকে দেখছি। কত স্বাভাবিকভাবেই ভিতর বাহির পাল্টে নিচ্ছ তোমরা, আর আমি শুধুই ভেবে যাচ্ছি তোমাদের দিকটাই ঠিক না আমরা যারা ধ্রুবক হয়ে পথ চলা শিখেছি ওই দিকটা ঠিক। তবে কি জানো, এটা অবশ্যই বুঝতে পারছি আমরা নির্ঝঞ্ঝাট হয়ে আছি। যদি কখনো কিছু গোলমাল হয় তবে সাজগোজওয়ালাদের হবে, আমাদের নয়। তোমরা কিন্তু খুব সজাগ থেকো, সর্বত্র যাও, বহুরূপী হও, অমন নাটকও করো, কিন্তু আসল আমিটা হারিও না। পথ চলতে চলতে সেদিনের শিক্ষাটা বড্ড গভীর ছিল। একটু সাজগোজ করতে গেলেই বেশ মনে পড়ে।